হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর ইতিহাসের সেকেন্ড ইউনিটের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলে দেবো ইতিহাসে কোন কোন প্রশ্ন ভালো করে পড়লে তোমরা অনায়াসেই 25 পেতে পারবে। তো চলো শুরু করছি আজকের এই ভিডিও। আর হ্যাঁ, তোমাদের সিলেবাস থাকবে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। চতুর্থ অধ্যায় কি আছে? দিল্লি সুলতানি। এর পরের অধ্যায় পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য, এবং তার পরের অধ্যায় ষষ্ঠ অধ্যায় নগর বণিক বাণিজ্য। এই 3 অধ্যায় থেকে তোমাদের জেনারেলি পরীক্ষায় প্রশ্ন আসবে। যদি কারো এক্সট্রা কোনো সিলেবাসে দেওয়া থাকে অন্য কোনো অধ্যায়, তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আমি তার ভিডিও তোমাদেরকে শেয়ার করে দেবো। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের বেসিক সাজেশন। তো এখান থেকে তোমরা দেখে নাও কি করবে। ওকে, তো চলো শুরু করছি। প্রথমেই তোমাদের দেবো আমি দিল্লি সুলতানি থেকে। ফার্স্ট প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর 1206 খ্রিস্টাব্দে। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? এই পরীক্ষায় প্রশ্নটি অনেকবার এসেছে, এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে করবে। তারপরে প্রশ্ন দেখো, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? উত্তর দেখে নাও, কর্তৃত্ব বা ক্ষমতা। ইসলাম জগতে প্রধান ধর্মগুরুকে? উত্তর খলিফা। আমির কাদের বলা হয়? উত্তর ধনী ও ক্ষমতাবান তুর্কিদের আমির বলা হয়। ওমরাহ কাদের বলা হয়? আমিরদের বলা হয় ওমরাহ, অর্থাৎ অনেক আমিরদের। ঠিক আছে, দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন প্রার্থনা করেন? উত্তর ইলতুৎমিশ। তারপরের প্রশ্ন, খুতবা শব্দের অর্থ কী? ভাষণ, মনে রাখবে। তারপরের প্রশ্ন, সুলতানদের স্বাধীন শাসকের প্রতীক দণ্ডকে কি বলা হতো? উত্তর দূর্বাস। খিলাত বলতে কি বোঝো? উত্তর আনুষ্ঠানিক পোশাক। ঠিক আছে, তারপরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন? উত্তর দেখে নাও, গিয়াসউদ্দিন বলবন। তারপরের প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর। উত্তর আলাউদ্দিন খলজির সেনাপতি। তারপরের প্রশ্ন, অল রিহলা বা কিতাব উর রিহলা গ্রন্থের রচয়িতাকে? উত্তর দেখে নাও, উত্তর ইবন বতুতা। ঠিক আছে, আর ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এটাও পরীক্ষাতে দেয়। উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। ঠিক আছে, কোন রাজাকে বা কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়? উত্তর মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দোয়াব অঞ্চলের কৃষকদের সাহায্য করার জন্য যে ঋণের ব্যবস্থা করেছিলেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় তাকাভি। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা? উত্তর খিজির খান। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? উত্তর দেখে নাও, 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন যুদ্ধ কৌশল ব্যবহার করেন? উত্তর হবে রুমি কৌশল। তারপরে প্রশ্ন, সিরি শহর কে নির্মাণ করেন? উত্তর দেখে নাও, আলাউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন, আরবি ভাষায় ইলম শব্দের অর্থ কী? উত্তর জ্ঞান। আলিম কাদের বলা হয়? উত্তর ইসলাম শাস্ত্রের পণ্ডিতদের বলা হয় আলিম। আর উলেমা কাদের বলা হয়? একাধিক আলিমকে উলেমা বলা হয়। সিজদা শব্দের অর্থ কী? উত্তর সাষ্টাঙ্গ প্রণাম। পাইবস শব্দের অর্থ কী, অথবা পাইবস বলতে কি বোঝায়? উত্তর সুলতানের পদযুগল চুম্বন। ইকতা বলতে কি বোঝায়? উত্তর সুলতানের শাসনাধীন প্রদেশকে বলা হয় ইকতা। অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে যে ব্যবস্থা চালু করা হয় তাকে কি বলে? তাকে বলে তিমার। তারপরে প্রশ্ন, কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? উত্তর আলাউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন সুলতানি শাসন শেষ হয়? উত্তর দেখে নাও, 1493 খ্রিস্টাব্দে। না, এটা 1493 হবে না, এটা হবে 1538 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমি একটু স্কিপ করে বলে ফেলেছি, এটা অ্যান্সার হবে এটা। তাহলে কত খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন সুলতানি শাসন শেষ হয়? উত্তর 1538 খ্রিস্টাব্দে। ওকে, চৈতন্য ভগবত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, বৃন্দাবন দাস করবে। তারপরে প্রশ্ন, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর দেখে নাও, হরিহর ও বুক্ক। ঠিক আছে, তারপরে প্রশ্ন, বিজয়নগর রাজ্যের সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? এটার উত্তর বিরূপাক্ষ। তারপরে প্রশ্ন, আমুক্তমাল্যদ মূল গ্রন্থটি কোন ভাষায় লেখা? ভেরি ইম্পর্টেন্ট, উত্তর তেলেগু ভাষায় লেখা। ঠিক আছে, তারপরে প্রশ্ন, রাজা কৃষ্ণদেব রায় লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? উত্তর আমুক্তমাল্যদ। ঠিক আছে, বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? খুব ভালো করে মনে রাখবে প্রশ্নটি।
উত্তর গুলবর্গা। ঠিক আছে, তো শর্ট কোশ্চেন এগুলোই করবে। বড় প্রশ্ন দেখে নাও, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার জয় করা অঞ্চল কাদের মধ্যে ভাগ হয়েছিল? ঠিক আছে, আমি উত্তর দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু উত্তরটা কালেক্ট করে নেবে, আমি এর পরে শোনাচ্ছি না। ওকে, আর আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ভালো করে করবে, এর মধ্যেই কমন পাবে। তারপরে প্রশ্ন, দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? খলিফা বলতে কি বোঝায়? দিল্লি সুলতানের উপর খলিফার অধিকার ছিল কেন? দাস বংশের প্রতিষ্ঠাতাকে? এই বংশকে দাস বংশ নামে অভিহিত করা উচিত কি? ভালো করে করবে। খুতবা বলতে কি বোঝায়? আমির কাদের বলা হয়? দুর্বাস ও খিলাত শব্দের অর্থ কি? বইটা পুরনো বলে একটু দাগানো, কিছু মনে করো না, শুধু প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, পুরনো বইয়ের জন্য বইটা দাগানো। ওকে, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজিয়া কি ছিলেন, সুলতানা না সুলতান? করবে। সিজদা ও পাইবস বলতে কি বোঝায়? ওকে, মালিক কাফুর কে ছিলেন, তার সম্পর্কে যা জানো লেখো। দিল্লির সুলতানকে বা দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়? আর তুগলকি কাণ্ড কারখানা বলার আসল কারণ কি? বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তুরস্কদ্বন্দ্ব, খরাজ ও খামোশ কি? ইকতা ও ইকতাদার বলতে কি বোঝায়? জিজিয়া কর কি? জিজিয়া করের বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। হাবশি কারা? ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও। তো তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই করবে। এরপর চলে আসো পঞ্চম অধ্যায়, মুঘল সাম্রাজ্য। এই অধ্যায়ে বড় প্রশ্ন প্রথমে দিচ্ছি, শের শাহ কিভাবে দিল্লির সিংহাসন লাভ করেছিলেন, অথবা শের খান কিভাবে দিল্লির সিংহাসন দখল করেন? এই উত্তর তোমরা চেষ্টা করবে তোমাদের টেক্সট বুক থেকে লেখার। ঠিক আছে, শের শাহ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে ভালো করে পড়বে এবং গুছিয়ে লিখবে। ওকে, আর যদি মনে করো এখান থেকে লিখবে, এটাও করতে পারো। তোমাদের যে কোনো হেল্পার বইতে কিন্তু এই প্রশ্নটি থাকবে। শের শাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও, লেখো। অর্থাৎ তিনি কি কি কাজ করেছিলেন, কি কি সংস্কারমূলক কাজ করেছিলেন? পাট্টা, কবুলিয়ত, ভূমি রাজস্ব, বিচার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, ধর্মনীতি, সবই তিনি কিন্তু করেছিলেন। এগুলো লিখতে হবে, সব কিছু ওই টেক্সট বুকেও এখানে পেয়ে যাবে। শের শাহ যেখানে রয়েছে সেই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, প্রত্যেকটার উত্তর ওখানেই পেয়ে যাবে। তারপরে বড় প্রশ্ন, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন, জাপ্তি কি? কররি কাদের বলা হতো? সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু সব বড় প্রশ্ন বলছি। তারপরে প্রশ্ন, শের শাহ রাজস্ব সমস্যার ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করে, অথবা তার সঙ্গে অ্যাটাচ প্রশ্ন রয়েছে অথবা নেই। টোডরমলের বন্দোবস্ত কাকে বলা হয়? ঠিক আছে, ভালো করে করবে। ওকে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখে নাও শর্ট প্রশ্ন, ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? উত্তর বাবর। তার পুরো নামটা মনে রাখবে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ঠিক আছে, তারপরে প্রশ্ন, তৈমুর লং কত খ্রিস্টাব্দে উত্তর ভারত আক্রমণ করেন? উত্তর 1398 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, সফাবিরা কারা? উত্তর দেখে নাও, ইরানের একটি রাজবংশ হচ্ছে সফাবি। বাবর কত খ্রিস্টাব্দে পাতশাহী উপাধি নেন? উত্তর 1507 খ্রিস্টাব্দে। খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? উত্তর 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংহের সঙ্গে হয়। তারপরে প্রশ্ন, গাজী শব্দের অর্থ কি? গাজী শব্দের অর্থ হলো ধর্মযোদ্ধা। তারপরে প্রশ্ন, ঘরঘরা যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? ঠিক আছে, অথবা ঘরঘরা যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর দেখে না, 1529 খ্রিস্টাব্দে বাবর ও ভারতের আফগান শাসকদের মধ্যে হয়েছিল। তারপরে প্রশ্ন, কোন যুদ্ধে পরাজিত হওয়ার পর হুমায়ুনকে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল? উত্তর বিলগ্রামের যুদ্ধে। ঠিক আছে, এটা হয়েছিল কাদের মধ্যে? হুমায়ুনের সঙ্গে শের খানের হয়েছিল বিলগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে। মনে রাখবে। কিভাবে হুমায়ুনের মৃত্যু হয়? উত্তর দেখে না, পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে। তারপরে প্রশ্ন, কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে দিল দলিল রাষ্ট্রকে দিত, তার নাম কি? অর্থাৎ কৃষক রাজস্ব দেওয়ার পর কথা কবুল করে যে দলিল রাষ্ট্রকে দিত তার নাম কি? তার নাম হচ্ছে কবুলিয়ত। বাংলা সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত শের শাহ নির্মিত সড়কটি কি নামে পরিচিত? উত্তর হচ্ছে সড়কি আজম। ওকে, তারপরে প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পূর্ব নাম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সড়কি আজম। আকবর কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হন? উত্তর 1526 খ্রিস্টাব্দে। আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরাম খান। মনে রাখবে। হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। ওকে,
তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের দরবারের বিশিষ্ট 9 জন ব্যক্তিকে নবরত্ন বলা হতো? উত্তর আকবরের। বীরবল নামটি কার দেওয়া? উত্তর সম্রাট আকবরের। কাকে রাজা উপাধি দেওয়া হয়? বীরবলকে। তারপরে প্রশ্ন, মুনতাখাব উদ তাওয়ারিক কার লেখা? উত্তর আব্দুল কাদির বদাউনি। আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম কি? উত্তর আবুল ফজল। আকবরনামা কার লেখা? আবুল ফজল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারো ভূঁইয়ারা কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? সম্রাট জাহাঙ্গীর। শাহজাহানের পূর্ব নাম কি ছিল? খুররম। জাট কৃষকরা কোথায় বিদ্রোহ করেছিল? মথুরায়। তারপরের প্রশ্ন, ওয়াতন কথার অর্থ কি? স্বদেশ। অমর সিংহ কে ছিলেন? রানা প্রতাপের ছেলে। ওয়াট শব্দের অর্থ কি? একটি বিশেষ অঞ্চল। রাঠোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1679 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, দ্বীন-ই ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বীন-ই ইলাহি ধর্মমতের প্রবর্তক ছিলেন আকবর। মুঘল আমলের সুবা বলতে কি বোঝায়? উত্তর প্রদেশ। আসে কিন্তু সুবা শব্দের অর্থ কি? লিখবে প্রদেশ। উচ্চপদস্থ মনসবদারদের কি বলা হতো? বলা হতো আমির। মনসবদারি প্রথায় রাজস্বের বরাতকে কি বলা হতো? উত্তর জায়গির। যাবত শব্দের অর্থ কি? নির্ধারণ। তারপরে প্রশ্ন, দহশালা ব্যবস্থায় 10 শব্দের অর্থ কি? 10। দহশালা ব্যবস্থা কত খ্রিস্টে চালু করা হয়? 1580 খ্রিস্টাব্দে। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোডরমল। ওকে। 2 নম্বরে প্রশ্ন, মনসবদারি প্রথা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিকার জন্য করবে। দ্বীন-ই ইলাহি কি করবে? পাট্টাও কুবুলিয়াত বলতে কি বোঝো? যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য শেরশাহ কি পদক্ষেপ করেছিলেন? ওকে। আকবরের রাজসভার নবরত্ন কারা? বাদশাহ বা বাদশাহ বলতে কি বোঝো? অথবা মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফল কি হয়েছিল? ওকে। তো এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি করো, এর মধ্যেই কমন পাবে। এরপর চলে এসে 6ষ্ঠ অধ্যায়, নগর বণিক ও বাণিজ্য। কি করবে দেখে নাও। এখান থেকে প্রথম প্রশ্ন দেখো 2 নম্বরের বা 3 নম্বরের, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কি ছিল? ইউরোপীয় কোম্পানির কুঠিগুলো কেমন ছিল? দাদন বলতে কি বোঝায়? বাণিজ্যিক চাষ কি? বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। কসবা শব্দের অর্থ কি? দিল্লির আশেপাশের কসবাগুলো কি রকম ছিল? দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন? তারপরে প্রশ্ন, দিল্লির নাম হজরতে দিল্লি হয়েছিল কেন? ফিরোজ শাহ কোটলাকে নির্মাণ করেন। ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা সম্পর্কে কি জানা যায়? ভালো করে করবে। দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল? দেখে না উত্তরটা, আমি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। মুঘল সম্রাট আকবরের তৈরি নতুন রাজধানীর নাম কি? নতুন রাজধানীর নাম হচ্ছে ফতেহপুর সিকরি। ওকে। মধ্য ভারতের ইন্দ্রপ্রস্থের আধুনিক রূপ কোন শহরকে বলা হয়? উত্তর দিল্লি শহরকে। কে শাহজাহানাবাদ শহর তৈরি করেন? সম্রাট শাহজাহান। কিলারাই পিথোরা কারা তৈরি করেছিলেন? উত্তর রাজপুত শাসকরা। গিয়াসপুর শহরতলি কার আমলে নির্মিত হয়? উত্তর সুলতান গিয়াসউদ্দিন বলমনের আমলে। কিলোগুড়ি প্রাসাদ কে নির্মাণ করেন? উত্তর কায়কোবাদ। ঠিক আছে। যারা এখনো পর্যন্ত ইতিহাস ভালো করে পড়ে উঠতে পারো না, কিন্তু প্রশ্নগুলো যদি পড়ে যায় যেগুলো আমি এখন বলছি, তারাও কিন্তু 25-25 পেয়ে যেতে পারো। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং পড়াগুলো ভালো করে তৈরি করে নিও। ওকে। সিরি শহরটির প্রতিষ্ঠাতা কে? উত্তর আলাউদ্দিন খলজি। ফিরোজাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর ফিরোজ শাহ তুগলক। সুফি সাধকদের পীঠস্থান হওয়ায় দিল্লি কি নাম হয়েছিল? উত্তর হজরতি দিল্লি। কোটলা শব্দের অর্থ কি? উত্তর দুর্গ। তারপরে প্রশ্ন, কসবা শব্দের অর্থ কি? উত্তর শহরতলি। এটা পরীক্ষাতে দেয়। কসবা শব্দের অর্থ। হৌজি আলাইয়ের পরে কি নাম হয়? উত্তর হৌজি খাস। তারপরের প্রশ্ন, কিলা ই কুহনা অপর কি নামে পরিচিত? উত্তর পুরনো কেল্লা। তারপরের প্রশ্ন, সিকরি কোন সাধকের স্মৃতিধন্য গ্রাম? উত্তর শেখ সেলিম চিস্তি। তারপরের প্রশ্ন, জাহানারা কার কন্যা ছিলেন? উত্তর সম্রাট শাহজাহানের। তারপরের প্রশ্ন, লালকেল্লার জলবাহী নালাগুলিকে কি বলা হতো? উত্তর দেখে নাও, নেহারি বিহিষৎ। তারপরের প্রশ্ন, কিবা মুবারাক কিলা মুবারাক কিবা নয় কিলা মুবারাক কি নামে বিখ্যাত? উত্তর দেখে নাও, লাল কেল্লা নামে বিখ্যাত। ঠিক আছে।
নহরী বিহিষৎটা কি ছিল একটু আগেই বললাম, সেটা হচ্ছে স্বর্গের খাল। নহরী বিহিষৎ হচ্ছে স্বর্গের খাল। তারপরে প্রশ্ন, লালকেল্লা কোন পাথরের তৈরি? উত্তর দেখে নাও, লালকেল্লা হচ্ছে লাল রঙের বেলে পাথরের তৈরি। মুঘল আমলে বড় ও সুন্দর বাড়িগুলোকে কি বলা হয়? বলা হয় হাভেলি। আর ছোট বাড়িগুলোকে কি বলা হয়? হাভেলির থেকেও যেটা ছোট বাড়ি সেটা হচ্ছে মকান। ঠিক আছে। আর মধ্যযুগে ছোট ঘরগুলোকে কি বলে? উত্তর দেখে নাও, কোঠরি। কাকে চিরাগি দিল্লি বলা হয়? উত্তর সুফি সাধক শেখ নাসিরুদ্দিনকে চিরাগি দিল্লি বলা হয়। চিরাগি দিল্লি শব্দের অর্থ কি? উত্তর দেখে নাও, দিল্লির প্রদীপ। তারপরে প্রশ্ন, মোহর তৈরি হতো কি দিয়ে? উত্তর সোনা দিয়ে। টঙ্কা তৈরি হতো কোন ধাতু দিয়ে? উত্তর রূপো দিয়ে। জিতেল তৈরি করা হতো কোন ধাতু দিয়ে? উত্তর তামা দিয়ে। তাহলে তামার তৈরি জিতেল, রূপোর তৈরি টঙ্কা এবং সোনার তৈরি মোহর। ঠিক আছে। মুঘল যুগে তামার তৈরি মুদ্রা কি নামে পরিচিত ছিল? উত্তর দাম। তারপরের প্রশ্ন, পারস্য, এডেন ও ইয়েমেন থেকে ভারতে কি আমদানি হতো? উত্তর ঘোড়া। তারপরের প্রশ্ন, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কোনটি ছিল? উত্তর দেখে নাও, সুরাট। ঠিক আছে। তারপরের প্রশ্ন, সুলতানি যুগে যারা আজকের ব্যাংকের মতো টাকা বিনিময়ের কাজ করত তাদের কি বলা হতো? উত্তর সরাফ। তারপরের প্রশ্ন, যারা ক্রেতা ও বিক্রেতার মাঝে যোগাযোগ রেখে দরদাম ঠিক করে তাদের কি বলা হয়? উত্তর দালাল বলা হয়। তারপরে প্রশ্ন, মধ্যযুগে খুব ধনী বণিকদের কি বলা হতো? বলা হতো বণিক সম্রাট। গেসু তরাজ কোন সম্প্রদায়ের সুফি সাধক ছিলেন? উত্তর দেখে নাও, চিস্তি। তারপরের প্রশ্ন, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল? উত্তর 1600 খ্রিস্টাব্দে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর দেখে নাও, 1602 খ্রিস্টাব্দে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1664 খ্রিস্টাব্দে। ভারতের পশ্চিম উপকূলের আরব সাগরের প্রধান বন্দর কি ছিল? উত্তর সুরাট। বাংলায় কোথায় পর্তুগিজদের ঘাঁটি ছিল? কোথায়? উত্তর ব্যান্ডেলে পর্তুগিজদের ঘাঁটি ছিল। ঠিক আছে। তার আগে একটা প্রশ্ন স্কিপ করলাম, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন? উত্তর দেখে নাও, জাহাঙ্গীরের। তারপরে প্রশ্ন, বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি হয়েছিল? বাংলায়। উত্তর চন্দননগরে। তারপরে প্রশ্ন, দাদন বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অগ্রিম। ঠিক আছে। অগ্রিম টাকা দেওয়ার ব্যাপারটাকে দাদন বলা হয়। ওলন্দাজ কথাটি কোন শব্দ থেকে এসেছে? হল্যান্দেজ কথা থেকে এসেছে। তারপরের প্রশ্ন, কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হতো? উত্তর ডেনমার্কের অধিবাসীদের। এটা পরীক্ষাতে দেয়। বাজারে ফসল বেচে লাভ করার জন্য যে চাষ করা হতো তাকে কি বলা হয়? তাকে বলা হয় বাণিজ্যিক চাষ। ওকে। তো এই হলো তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো আমি বলছি 3টে অধ্যায় থেকে, সেগুলো ভালো করে করবে, দেখবে পরীক্ষাতে এর মধ্যেই প্রশ্ন কমন পাবে। ঠিক আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।